প্রান্তিকতার নানা স্তর হয়। মূলধারার মানুষ বলতে আমরা একটা ছাঁচ বুঝি আদতে। সেই ছাঁচে খাপে খাপ না হলেও মোটামুটি ফিট করে গেলে আমি মূলধারায় রইলাম। একটু অন্যরকম কিছু হলেই আমাকে ঠেলে দেওয়া হবে প্রান্তিকতার সীমানায়। অর্থনৈতিক প্রান্তিকতা তো আছেই, সামাজিক প্রান্তিকতাও কিছু কম নয়, কিন্তু সেসবের বাইরেও আছে বহুবিধ প্রান্তিকতা। লোকটা আমাদের মতন করে ভাবে না, লোকটা আমাদের সবার মতন পোশাক পরে না, চেনা ভঙ্গিমায় ছবি আঁকে না, আমাদের মতো করে উপাসনা করে না। এরকম সবাইকেই প্রান্তিকতায় ঠেলে দিতে না পারা অবধি আমাদের স্বস্তি হয় না। সেই রকমই এক প্রান্তিক মানুষকে নিয়ে আমাদের আজকের গল্প, শাহজাহান ও তার নিজস্ব বাহিনী। সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে যেমন মূলধারার জটিলতাগুলি প্রাঞ্জলভাবে উঠে আসে, এই প্রান্তিকতার বর্ণনাতেও সে প্রাঞ্জলতা, স্বাচ্ছন্দ্য কোথাও একটুও বাধা পায় না। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, ঔপন্যাসিক ও গল্পকার সুনীল গঙ্গোপাধ্যায় এই সহজতার কারণেই প্রবল জনপ্রিয়। বর্তমান গল্পটি সংকলিত আছে স্বাক্ষর প্রকাশনের সুনীল গঙ্গোপাধ্যায় সেরা গল্প শতক বইটিতে। আসুন শুনে নেওয়া যাক সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প শাহজাহান ও তার নিজস্ব বাহিনী। পাঠে আমি রৌহিল। গাজীপুরের হাটে হঠাৎ একদিন গোলমাল লাগলো। মিঠে আলু আর কুমড়োর ব্যাপারীদের মধ্যে বসবার জায়গা নিয়ে প্রায়ই কথার টক্কর হয়। একদিন আগুন জ্বলে। তা সেদিনকার আগুন এমন কিছু নয়, ধোঁয়াই বেশি। গলা ফাটানো চিৎকার, পেট উজাড় করা গালমন্দ, ঠেলাঠেলি, দু একজন লাঠিও তুলেছিল। সেই লাঠির ঘা শুধু একজনের মাথাতেই পড়ল। সে আর কে হবে? হাজু ছাড়া। সে মিঠে আলুও বেচে না, কুমড়োও বেচে না। সে একটা মধ্যে নাচে ঘোড়া। হাজুর মাথা ফেটে গলগল করে রক্ত বেরোতেই দুদলই আঁতকে উঠল। কাজিয়া থামিয়ে দুদলই হুমড়ি খেয়ে পড়ল তার উপর। তখন কত আহা উহু। লাঠির ঘা খেয়ে হাজু মাটিতে বসে পড়লেও অবশ্য একটা টু শব্দ পর্যন্ত করেনি। দুহাতে মাথা চেপে ধরে সে ভীত জন্তুর মতো এদিক ওদিক তাকাচ্ছে, যেন সবটাই তারই দোষ। সত্যিই তো তাই। সহানুভূতি ফুরিয়ে যাবার পর সবাই বলতে লাগলো, তুই মাঝখানে এসে পড়লি কেন হারামজাদা? হাজুর ভাগ্যটাই এরকম, বিপদ যেন তাকে টানে। এর আগে একদিন এই হাটেই কে যেন একটা ষাঁড়ের ল্যাজ মুড়ে ছেড়ে দিয়েছিল। সেদিন সেই খ্যাপা ষাঁড়টা শুধু হাজুকেই তো গুটিয়ে সপাট করে গেল, আর কারুর গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। তার আগে একদিন পুকুর থেকে শাপলা তুলতে গেলে একটা জলঢোড়া সাপ কামড়ে দিয়েছিল হাজুকে। গাজীপুরের কোনো মানুষকে জলঢোড়া সাপের দংশন সেই প্রথম। গাজীপুরের হাটে হাজু কেন ঘুরে বেড়ায় জিজ্ঞেস করতো? সে ব্যাপারীও না, খদ্দেরও না, সে এমনি এমনি ঘুরে বেড়ায়। পরনে সবুজ কালো লুঙ্গি, গায়ে গেঞ্জি, সরল রেখার মতো চেহারা, সেই জন্যই তার হাত পা বেশি ধ্যারেঙ্গা দেখায়। 7 দিন 10 দিন অন্তর সে দাড়ি কামায়। চেনা বা অচেনা যে কোনো লোকের মুখের দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাঝে মাঝে। তা বলে তার দৃষ্টিতে কোনো কাঙালপনা নেই, বরং উল্টোই, সে যেন এক উদাসী। গাজীপুরের হাট ভালো জায়গা নয়। অনেক টাকার লেনদেন হয়, তাই শকুনিদের নজর আছে। হিন্দু মুসলমানের মধ্যে খটাখটি লাগানোর কিংবা হাঙ্গামা উস্কে দেবার মতন লোকের অভাব নেই। দোকানিরা অধিকাংশ হিন্দু হলেও মহাজন মুসলমান। নতুন এমএলএ হয়েছে শেখ আনোয়ার আলী, কিন্তু পরাজিত এমএলএ বিষ্ণু শিকদারের দাপট এখনো যথেষ্ট। এইসব মিলিয়ে এখানে মোটামুটি একটা ভারসাম্য বজায় আছে সূক্ষ্ম সুতোর উপর। যে কোনো সময় সেটা ছিঁড়ে যেতে পারে। এইরকম জায়গায় ধুরন্ধর মানুষ ছাড়া সুবিধে করতে পারে না। চোপার জোর কিংবা হাতের গুলির জোর কিংবা টাকার জোর, একটা কিছু জোর থাকা চাই। হাজুর এর কোনোটাই নেই। তার যেন কোনো বোধ ভাষ্যই নেই। সে কারুর কাছে কিছু চাইতেও জানে না, দিতেও জানে না। তার বয়স যখন আরেকটু কম ছিল, তখন প্রায়ই দেখা যেত ফাঁকা মাঠের মধ্যে একটা তালগাছের তলায় দাঁড়িয়ে সে এক দৃষ্টে চেয়ে আছে আকাশের দিকে। সূর্যাস্তের সময় আকাশের একটা দিক ডুবে থাকে লাল রঙে। হাজু সেই রঙের মধ্যে কি যেন দেখে। অনেকে ভাবতো, এ ছেলেটা ফকির টকির হয়ে যাবে না তো? সেই তালগাছ থেকে একদিন নিচে পড়ে গিয়েছিল হাজু। এখন আর সে সেখানে দাঁড়িয়ে আকাশ দেখে না। এখন সে খালের জলে সেই লাল রঙের আকাশের ছবি দেখে। হাজুর মাথা ফাটার পর তার চাচার বন্ধু মোজাম্মেল গাঁদা ফুলের পাতা ছেঁচে রস লাগিয়ে দিল সেখানে। তারপর তার হাতে একটা বিড়ি দিয়ে বলল, ভালো করে ভেবে দেখতো কে তোকে মেরেছে? তুই দেখতে পেয়েছিলিস?
হাজু শেখ দুদিকে ঘাড় নেড়ে বলল, না মোজাম্মেল চাচা। মোজাম্মেল তার দিকে অবজ্ঞার চোখে তাকিয়ে থেকে বলল, কে বলে তুই কোনো কমবেন না? তুই মার খেলি বলেই তো ঝগড়াটা থেমে গেল, নইলে আরো কতদূর গড়াতো কে জানে। যা বাড়ি যা, তোকে মেরেছি আমি। বিড়িটা ধরিয়ে হাজু বাড়ির দিকে হাঁটা দেয়। মোজাম্মেলের কথায় একটুও দাগ কাটে না তার মনে। তার মাথা এখনো দপদপ করছে। একটা রক্তের ধারা তার কাঁধ বেয়ে নেমে এসে পিঠের কাছে গেঞ্জিটা রক্তিম করে দিয়েছে। শীতের শুকনো খাল পায়ে হেঁটে পার হয় হাজু। মাঠের মধ্যে দিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকে। কেউ তাকে কোনোদিন হনহনিয়ে হাঁটতে দেখেনি। তার জীবনে সবকিছুই স্লথ। খোদাতাল্লাহ তাকে এইভাবেই গড়েছেন, সে আর কি করবে। দুপুরবেলার আকাশের নিচ দিয়ে তার ছায়া দেখতে দেখতে চলে। মোল্লা বাড়ির ছেলে হাজু হিন্দু বাড়ির এঁড়ে। সে কখনো কোনো কাজে লাগলো না। মাঠের কাজ, জলের কাজ, ঘর বাড়ির কাজ কোনো কিছুই সে পারে না। সে তার বাপ চাচার কাছে এই জন্য মার খেয়েছে অনেক। একসময় সবাই হাল ছেড়ে দিয়েছে। ও তো ফাঁকিবাজ না, ও পারে না। মাঠের আগাছা নিরতে দিলেও সে হাতের কাস্তেখানা নিয়ে উবু হয়ে চুপ করে বসে থাকে। সে আগাছাগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে দেখে, যেন কত কি চিন্তা করছে। আসলে সে কিছুই ভাবে না। সংসারের নিয়ম অনুযায়ী হাজুরও বয়সকালে বিয়ে হয়েছে, জন্মে গেছে 4টি সন্তান। তবু হাজি ঠিক স্বামীও হলো না, পিতাও হলো না। তার ছেলেরা কেউ তাকে মানে না, ফুক্কুড়ি সুরে কথা বলে। স্ত্রী সায়দা অতি মুখরা। সারা দিন রাত বকতে বকতে সায়দার মুখে ফেনা উঠে যায়, তবু হাজুর সামান্য হুঁশ বোধ নেই। সে রাগও করে না, করিতকর্মাও হয় না। সে যেরকম সে রকমই থাকে। বাড়ি পৌঁছবার মুখে পুকুরে পা ধুয়ে নেয় হাজু। এক পায়ের পাতা দিয়ে আরেক পায়ের পাতা রগড়ায় খুব ধীর স্থির ভাবে। তার কোনো ব্যস্ততা নেই। এখন থেকে রাত্রির পর্যন্ত সে ঠায় বসে থাকবে বারান্দায়, যতক্ষণ না তাকে খাবার দেওয়া হয়। একমাত্র খাওয়ার প্রতি টান আছে হাজু, সে খেতে ভালোবাসে। ইদানিং অবশ্য রোজ দুবেলার খাওয়া ঠিক ঠিক পাওয়া যাচ্ছে না। এতকাল বৃহৎ একান্নবর্তী পরিবারে গোলে হরি বলে তারটা জুটেই যেত। রোগা ছেলের ওপরে মায়ের টান বেশি। এই ব্যর্থ ছেলেটির প্রতিও তার আম্মার বড় মায়া ছিল। আম্মার ইন্তেকাল হয়েছে গত সালে, বাপ গেছে আগেই। বড় ভাই নিজের অন্ন আলাদা করে নিয়েছে। এখন কি করে যে সংসারটা চলে হাজু তা জানে না। সায়দারই চোখ পড়ল প্রথম। আপনার মাথায় রক্ত? হাজু বলল, হ্যাঁ রক্ত। কি করে কাটলো? হ্যাঁ, আবার কোথা থেকে পড়ে গেলেন? কথা বলতে বলতে সায়দা এগিয়ে আসে আর তার গলাও চড়তে থাকে। আর মজবুত চেহারা সায়দার। 4টি সন্তানের জন্ম দিয়েছে, বোঝাই যায় না। সারাদিন তাকে খাটাখাটনি করতে হয়। 2জন পুরুষ মানুষের কাজ সে একলা করে। তার জিভেও খুব ধার। হাজুর বড় ছেলের বয়স 13, কিন্তু এর মধ্যেই সে শেয়ানা মানুষের মতন কথা বলতে শিখেছে। এক বাড়িতে সে রাখালির কাজ করে। সেও মায়ের পাশে এসে দাঁড়িয়ে বাপকে ঠেস দিয়ে কথা শোনাতে লাগলো। ক্রমে ক্রমে বাড়ির অন্য লোকজনও সেখানে এসে ভিড় জমায়। হাজুর কোনো তাপ উত্তাপ নেই। সে জানে এই দিনটাও অন্য সব দিনের মতনই। কিছুক্ষণ সবাই মিলে তাকে বকাবকি করবে, তারপর একসময় থেমেও যাবে। রাতের অন্ধকার নামবে, শিয়াল ও রাতচরা পাখি ডাকবে, তারপর একসময় সব চুপ, যেমন সব দিনই হয়। কিন্তু হাজু তখনও জানে না আজ তার জীবনে একটা বিরাট পরিবর্তন আসছে। একটু বাদেই জানাজানি হয়ে গেল যে হাজু আছাড় খেয়ে মাথা ফাটায়নি, তাকে কেউ লাঠি দিয়ে মেরেছে। তা শুনে কারুর উষ্মা জাগলো, কারুর ক্ষোভ, কারুর দুঃখ। সবাই জানে হাজু নিপাট ভালো মানুষ, কখনো মার খাওয়ার মতন কোনো কাজ সে করতে পারে না। তবু কি বিচিত্র এই দুনিয়া, হাজুই মার খায়। রক্তে মাথার চুল খানিকটা চাপ বেঁধে আছে। এত লোকের এত কথা শুনেও হাজুর মুখে কোনো ভাবান্তর নেই। কারোর বিরুদ্ধে তার কোনো রাগ নেই, অভিযোগ নেই। সে শুধু বলল, কি জানি কি করে লাগলো, মাথায় একটা বাড়ি পড়লো, আমি বসে পড়লাম। বেশি লাগেনি, এই মোটে একটুখানি রক্ত। সায়দার দাদা একলাস এসে পৌঁছেছে একটু আগে। সেও সব শুনল। একলাস জীবনে পোড় খাওয়া মানুষ। সে অনেক দেখেছে। সে জানে আজকালকার দিনে নিরীহ ভালো মানুষ হওয়ার বিপদ কতখানি। তাদের বাড়ি 2খানা গ্রাম পরেই। যদিও সে অনেকদিন ধরে শহরে আছে, তবু গ্রামের খবর সে রাখে। শহরে থাকা শানিত কান দিয়ে সে শুনতে পায় গ্রাম পতনের শব্দ।
শহরে যাবার পথে বোনের বাড়িতে দুদণ্ড থামছিল। সব বুঝে শুনে একলাস হঠাৎ প্রস্তাব দিল হাজু তার সঙ্গে শহরে চলুক। সেখানে সে হাজুকে মানুষ করে দেবে, 2 পয়সা রোজগারও করতে পারবে। প্রথম প্রথম কথাটায় কেউ গুরুত্ব দেয় না। ল্যাবা গোবা হাজু শহরে গেলে তো দুদিনেই গাড়ি চাপা পড়ে মরে যাবে, আর ও করবে পয়সা রোজগার। ও কি কাজ জানে? গ্রামেই কিছু পারলো না, শহরে তো কাকের মাংস কাকে ছিঁড়ে খায়। একলাস সকলের আপত্তি খণ্ডন করে দিল। ঘরে আগুন লাগলে অতি নির্বোধ বাঁচতে চেষ্টা করে, শহরে সর্বক্ষণ জ্বলছে সেই আগুন, সেই আগুনই ওকে বাঁচতে শেখাবে। এতদিন গ্রামে থেকেও তো ওর কিছু সুসার হলো না, শহরে গেলে আর কিছু না হোক বিড়ি বেঁধেও দিনে 5-7 টাকা পাবে। শহরে কেউ না খেয়ে থাকে না। হাজু একলাসের মুখের দিকে এক দৃষ্টে চেয়ে চেয়ে শুনতে লাগলো এসব কথা। শহর কি তা সে জানে না। ওদিকে মুন্সিডাঙ্গা আর এদিকে সুলেমানপুর, এই 8-10খানা গ্রামের বৃত্তের বাইরে সে যায়নি কখনো। তবু একলাস যখন জিজ্ঞেস করলো, হাজু তুমি যাবে আমার সঙ্গে? হাজু সঙ্গে সঙ্গে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। রাত্রিবেলা যাত্রা স্থগিত রইল। পরদিন সকালে 2টি পোটলা বেঁধে নিয়ে হাজু রওনা হলো একলাসের সঙ্গে। তার মুখে বেশ একটা খুশি খুশি ভাব। একলাস সায়দাকে বলে গেল, তোর কোনো চিন্তা নেই, আমি তো আছি, দেখিস 1 মাস 2 মাস পরেই ও তোর নামে টাকা পাঠাবে মানি অর্ডারে। আরংঘাটা পর্যন্ত হেঁটে গিয়ে বাস ধরতে হবে, মাঝখানে 7 মাইল রাস্তা। খালের মাটি কেটে নতুন পথ তৈরি হয়েছে। আজকের সকালটি বেশ ছিমছাম, রোদ্দুরের তাপ নেই, বাতাস বইছে ফিনফিনে। খালের জলে আকাশের ছায়া দেখতে দেখতে হাজু হাঁটতে থাকলো। একলাস কথা বলতে ভালোবাসে, অনেক কথা সে অনর্গল বলে যাচ্ছে, তার অর্ধেকই হাজুর মাথায় ঢুকছেও না। জলের মধ্যে আকাশকে এত সুন্দর দেখায় তা যেন সে আজই আবিষ্কার করল। সুলেমানপুরের কাছাকাছি এসে একলাস বলল, ওরে বাবা, ও কি? ও হাজু, ডান দিকে মাঠের মধ্যে চেয়ে দেখ। ঝান্ডা হাতে নিয়ে একটি মিছিল আসছে ডান দিক থেকে, অন্তত 100-1.5 লোক হবে। কি যেন চিৎকারও করছে তারা। এদিকে খালের এপাশেও একদল লোক দাঁড়িয়ে আছে, তাদের হাতে ঝান্ডা, লাঠি, খন্তা কুড়ুলও আছে। একলাস বলল, আজ বুঝি এখানে কাজিয়া লাগবে। ও হাজু, জোর পা চালা, আমরা আবার এর মধ্যে পড়ে না যাই। হাজু তো জোরে হাঁটতে পারে না। সে অবাক চোখে মিছিলটা দেখে। মাঠ ছেড়ে এমব্যাঙ্কমেন্টের উপর উঠছে মিছিলটা, ঠিক যেন একটা মস্ত বড় দাঁড়ানো সাপের মতো এঁকে বেঁকে। কাছেই একটা বাঁশের সাঁকো, সাঁকো দিয়ে খাল পার হয়ে ওরা ওদিকের মাঠে নামবে, তারপরেই শুরু হবে লড়াই। হাজু এর আগে যখন সুলেমানপুরে এসেছিল তখন ওই সাঁকোটা সে দেখেনি। এটা এর মধ্যে কারা বানালো? এই লড়াইয়ের জন্যই বানিয়েছে। একলাস হনহনিয়ে খানিকটা এগিয়ে গিয়ে দেখলো হাজু থমকে দাঁড়িয়ে পড়েছে। গভীর মনোযোগ দিয়ে সে তাকিয়ে আছে মিছিলটার দিকে। সব জিনিসেই সে এরকম মনোযোগ দিয়ে দেখে। ওদিকে মিছিল ও মাঠের লোকেদের চেঁচামেচি তুঙ্গে উঠেছে। একলাস ফিরে এসে হাজুর হাত ধরে টান মেরে ধমক দিয়ে বলল, হা করে দেখতেছিস কি বেওকুফ? আবার মাথায় লাঠির বাড়ি খাবার শখ হয়েছে? চল। প্রায় ছেঁচড়াতে ছেঁচড়াতেই তাকে টেনে নিয়ে চলল একলাস। থামলো একেবারে সুলেমানপুর ছাড়িয়ে রতন আগরওয়ালের কোল্ড স্টোরেজের কাছে এসে। হাঁপাতে হাঁপাতে খানিক দম ফিরিয়ে আনলো দুজনে। তারপর একলাস বলল, আজ যা ব্যাপার দেখলাম, এতক্ষণে 5-7টা লাশ পড়ে গেছে ওখানে। হাজু যেন সঙ্গে সঙ্গে দেখতে পেল মাটিতে চিত, উপুর, কাত হয়ে পড়ে আছে 7 জন মানুষ। যে জমিতে ধান দেবার কথা সেখানে চাপ চাপ রক্ত। একলাস বলল, মানুষ কেন মানুষকে মারে জানিস? সায়দা বলে যে হাজু যখন চিন্তা করে তখন তার চোখের চাউনি একেবারে গাই গরুর মতো হয়ে যায়। সেই রকমই চোখ এখন হাজু। সে একলাসের প্রশ্ন শুনে একটু চমকে উঠে বলল, আমি ওসব বুঝি না একলাস ভাই। কেন বুঝিস না? একটু ভাবলেই বোঝা যায়। ভাবি তো। আমার ছোটবেলায় বড় মোল্লা করেছিলেন যে আমার মাথার মধ্যে গোবর পোড়া, তাই আমি কিছু বুঝি না। হে, যত সব। মানুষ মানুষের মারে নিজেরে বাঁচাবার জন্য। তোরে যদি কেউ মারতে আসে তুই আগ বাড়িয়ে তারে মারবি, নইলে বাঁচতে পারবি না। আমি তো কারুকে মারি না, তবু মানুষে কেন মারে আমারে? তুই যে একটা বলদা গরু হয়েছিলি, চল কলকাতায় তোকে মানুষ করে দেব। কোল্ড স্টোরেজের সামনে টিউবওয়েল থেকে পেট ভরে পানি খেয়ে নিয়ে ওরা শরীর ঠান্ডা করে নেয়,
তারপর আবার হাঁটতে থাকে। কলকাতায় মৌলালির কাছে দরগা রোডে একলাসের ডেরা। একখানা দোতলা মাঠকোঠায় থাকে 12-14 জন। ওটা ওদের মেসবাড়ির মতো। সকলেরই বউ বাচ্চা আছে গ্রামে। এখানে ওরা নিজেরাই রান্নাবাড়ি করে খায়। সকালে উঠেই প্রত্যেকে চলে যায় যে যার কাজে, আবার ফেরে সেই সন্ধ্যের পর। এত লোকের রান্নার মধ্যে একজন অতিরিক্ত মানুষের খাওয়া দিতে কোনো অসুবিধে হবার কথা নয়। তবু হাজুকে কিছু একটা করতে হবে তো। প্রথমে তাকে দেওয়া হলো রান্নার কাজ। হাজু কাজের কিছুই জানে না। শুধু যে ভাত পোড়ালো তাই নয়, নিজের হাতও পোড়ালো। উনুনের আগুনের দিকে সে এক দৃষ্টে চেয়ে থাকে, যেন ওই আগুনও খুব একটা দেখবার জিনিস। তারপর তাকে দেওয়া হলো জামা কাপড় কাচা আর বাসনপত্র মাজার কাজ। সন্ধেবেলা অন্য সবাই কাজ থেকে ফিরে এসে দেখলো উঠোনে ডাই করা বাসনপত্র ও ভিজে কাপড় চোপড় ছড়িয়ে বসে আছে হাজু। কল থেকে পানি পড়ছে দরদর করে। সেই পানি ঝরে পড়ার দৃশ্য ও শব্দে সে যেন মন্ত্রমুগ্ধ হয়ে আছে। এবারের মুরব্বী হলো সৈফুল্লাহ। সে স্মল কটেজ কোর্টে চাপরাশির কাজ করে। বেশ রাশভারী মানুষ। সারাদিন খেটে পিটে আসার পর এরকম দৃশ্য দেখে মেজাজ ঠিক রাখা মুশকিল। সে তেড়ে গিয়ে হাজুকে কান চাপাটি এক ঝাপড় মেরে বলল, শালা শয়তানের ঢেকি। পাশেই দাঁড়িয়ে ছিল একলাস। সে গম্ভীরভাবে বলল, ওরে আমি মানুষ করার জন্য আনিছি, 2-4টে চর চাপাটি তো খেতেই হবে। তা হাজু একটু মানুষ হলো বই কি। সেই সন্ধেবেলা তাকে সব বাসন মাজতে হলো, কাপড়ও কাচতে হলো। সর্বক্ষণ পাশে দাঁড়িয়ে রইল একলাস আর সৈফুল্লাহ। সে হাত চালানো একটু বন্ধ করলেই দুজনে তার পিঠে কোঁৎকা দেয়। হাজুর অবশ্য এজন্য কোনো দুঃখ নেই। বড় ভালো লাগছে তার এই জায়গাটা। কয়েকদিনের মধ্যেই সে এখানকার সঙ্গে বেশ মানিয়ে গেল। এই মাঠকোঠার বাসিন্দা 14 জন লোকই তাকে পালাক্রমে মানুষ হবার জন্য উপদেশ দেয়, কাজে ভুল করলে মারে। এর মধ্যে 3-4 জন তো প্রায় তার ছেলের বয়সী। তারাও হাজুর ঘাড়ে হাত দিয়ে ঠেলা মারে। তবু হাজুর বেশ লাগে। দুপুরবেলা সারা বাড়ি শুনশান। রাস্তা দিয়ে কত রকম মানুষ হেঁটে যায়, কত বিচিত্র সব ফেরিওয়ালা। বাড়ির সামনের রকে বসে হাজু এক দৃষ্টে সেই সব মানুষ দেখে। কাছেই একটা মসজিদ। সকাল সন্ধে সেখান থেকে আজানের সুর শোনা যায় মাইক্রোফোনে। হাজু আগে কখনো এরকম মাইক্রোফোনে আজান শোনেনি। এই সুর শোনা মাত্র তার রোমাঞ্চ হয়, যেন স্বয়ং খোদা মালিকের কণ্ঠস্বর ভেসে আসছে। হাজু একবার নামাজে বসলে আর উঠতেই চায় না। সে মাটির দিকে স্থিরভাবে চেয়ে থাকে। ওইভাবেই সে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে। নঈম আর কাদের তাকে 2 হাত ধরে টেনে তোলে। একলাস তার বোনকে কথা দিয়ে এসেছিল যে হাজুর রোজগারের ব্যবস্থাও সে করে দেবে। এরকম ভাবে আর 5 জনের দয়ায় বসে খেলে তো চলবে না। কাছাকাছি এক বস্তিতে বিড়ি বাঁধবার কাজ হয়। একলাস বলে কয়ে হাজুকে সেখানে ভিড়িয়ে দিল। কাজ খুব সোজা। দৌড়োদৌড়ি নেই, হুড়োহুড়ি নেই, গায়ে খাটনি নেই, ওপরওয়ালার হুকুম শোনবারও ব্যাপার নেই। এক জায়গায় পা ছড়িয়ে বসে কোলের উপর মশলার ডালা নিয়ে বিড়ি বেঁধে যাবে। 1006 টাকা। কেউ কেউ দিনে দিনে 1500-2000ও পেয়ে যায়। হাজু প্রথম 1000 না বাঁধুক 500। প্রথম দিন হাজু বিড়ি বাঁধল 5টা, তারপরের দিন 7টা। অন্য কারিগরেরা হাসাহাসি করে। ঘরের বিভিন্ন কোণ থেকে তারা চেঁচিয়ে বলে, ও মিয়া ঘুমিয়ে পড়লে নাকি? হাজু কিন্তু ঘুমায় না। বিড়ির মশলার দিকে চেয়ে থেকেই তার পলক পড়ে না। বিড়ির মশলার রূপ আর গন্ধেই সে মোহিত, সেই জন্যই তার হাত চলে না। অনেক ধাতানিতেও দিনে 10টার বেশি উৎপাদন করতে পারল না হাজু। মালিক একলাসকে ডেকে বলল, এ লোককে রাখা অসম্ভব। শুধু শুধু একটা ডালা আটকে রাখে, 10টা বিড়ির মজুরিই তো হয় না। সংসারে আর 5 জন যেসব জানে, হাজু তার কোনোটাই পারে না। হয়তো তার জন্য অন্য কোনো ধরনের কাজ নির্দিষ্ট ছিল, সেটা সে কখনো খুঁজে পায়নি। এরপর আরেকজন হয়তো সেরকমই একটা কাজের সন্ধান এনে দিল। এই মাঠকোঠার মেসে মাঝে মাঝে বেশি রাত্রির দিকে এসে হাজির হয় ইমতিয়াজ। সুন্দর নাদুস নুদুস চেহারা, মুখে চাপ দাড়ি। ইমতিয়াজ খুব বড় একটা হোটেলে রাঁধুনির সহকারীর কাজ করে। সে সৈফুল্লাহর গাঁয়ের লোক। মানুষটি বেশ আবুদে। সে এখানে আসে ইয়ার দোস্তদের সঙ্গে আড্ডা দিতে। সে এলে এখানে বেশ একটা সাড়া পড়ে যায়, কারণ ইমতিয়াজ বড় একটা ডেকচি ভর্তি করে আনে নানা রকমের উপাদেয় খাবার। বিরিয়ানি,
মুরগির ঝোল, কিমা আর মটরশুঁটির ঝাল। এসব খাবার চুরি করে আনে না হোটেলের বাড়তি পরিত্যক্ত, সে প্রশ্ন কেউ করে না। হাজু এরকম খাদ্য কখনো খায়নি আগে, সে বড় উপভোগ করে এসব খায়। ইমতিয়াজও পছন্দ করে হাজুকে। অন্যেরা যখন কোনো কারণে বকাঝকা দেয় তখন ইমতিয়াজ বলে, আহারে, এরকম ভালো মানুষই বা আজকাল কটা দেখা যায়। নিজের ভালোটুকু পর্যন্ত বোঝে না, সে দুনিয়ার কারুর বাড়া ভাতে ছাই দেয় না। সৈফুল্লাহ বলল, দুপুরে এ বাড়িতে যদি চোর পড়ে আমাদের হাজু কিচ্ছু করবে না, শুধু ড্যাব ডেবিয়ে দেখবে, চোরগুলানরেও ভালোবাসবে। ইমতিয়াজ হাহা করে হেসে বলে, যা দিনকাল পড়েছে দুলা ভাই, কে যে চোর আর কে যে চোর না তা বাছা বড় শক্ত। যাই হোক, হাজুকে আমি আমার হোটেলে একখানা কাজ দিতে পারি। বাকি সবাই আঁতকে উঠল। কত বড় হোটেলে কাজ করে ইমতিয়াজ, সেখানে সাহেব মেমরা থাকে, দিল্লি মুম্বাই থেকে বড় বড় মানুষেরা এসে ওঠে। পেল্লায় একখানা দালান, দূর থেকে দেখলেই তাক লেগে যায়। একবার কি একটা বিপদে পড়ে কাদের গিয়েছিল ইমতিয়াজের সঙ্গে দেখা করতে, হোটেলের দারোয়ান তাকে হাঁকিয়ে দিয়েছে। ডিউটির সময় রসুই ঘর থেকে কেউ বেরোতেও পারে না, বাইরের কোনো লোক সেখানে ঢুকতেও পারবে না। হোটেলের কাজে সবসময় 2-10 টাকা উপরি রোজগারের সুযোগ থাকে বলে এখানকার অনেকেই ওই হোটেলে চাকরির জন্য আর্জি জানিয়ে রেখেছে। ইমতিয়াজ এতদিন কোনো সুবিধে করতে পারেনি, আজ কিনা সে হাজুকে চাকরি দিতে চায়। সকলে একসঙ্গে নানা কথা বলতে যাচ্ছিল, তাদের হাত তুলে থামিয়ে প্রকৃত মুরব্বীর মতো গম্ভীরভাবে সৈফুল্লাহ বলল, এসব কোনো কাজের কথা নয়, শেষে তোর নিজেরই কোনো বিপদ ঘটবে। এই গাধাটা হোটেলের জিনিসপত্র কোনটা ভাঙবে, কোনটা হারাবে, কোনটা নষ্ট করবে, পানির সাথে পেচ্ছাপ মিশিয়ে দেবে, তখন তোর চাকরি নিয়ে টানাটানি হোক আর কি। যে বিড়ি বাঁধার কাজটাও পারে না, সে আর কোন কাজটা পারবে? তার চেয়ে ও খোদার খাসিটা এখানে যেমন বসে বসে খাচ্ছে তেমনই খাক, আল্লাহর জীব ওরে ফেলে তো দিতে পারি না। ইমতিয়াজ এসব শুনেও নিবৃত্ত হলো না। সে বলল, সেরকম ভয় কিছু নাই, ও যে কাজ করবে তাতে ভাঙাভাঙির কিছু নাই, কাজ খুব সহজ। কাদের বলল, তাহলে সে কাজটা আমারে দিলেন না কেন? আমাদের কারখানা লক আউট হবে শুনছি। ইমতিয়াজ বলল, সে কাজ তুই পারবি না, সবাই কি সব কাজ পারে? আমি যে কাজের কথা বলছি তা শুধু এই হাজুই পারবে। কাজ হলো শুধু এক জায়গায় দাঁড়িয়ে সেলাম দেওয়া। কাদের আর নঈম একসঙ্গে বলে উঠল, ও ভুলে যাবে, ও সেলাম দিতেও ভুলে যাবে। ইমতিয়াজ বলল, তা 2-4 বার ভুলে গেলেও ক্ষতি নেই, কেউ অত লক্ষ্য করে না, ঠায় দাঁড়িয়ে থাকতে পারলেই হলো। একলাস জিজ্ঞেস করে, কিরে হাজু, তুই হোটেলে কাজ করতে যাবি? হাজু সঙ্গে সঙ্গে মাথা হেলিয়ে সম্মতি জানালো। সে যেন তক্ষুনি সুগন্ধ পেল ভালো ভালো রান্নার, কোপ্তা, কাবাব, কালিয়া, আরো হরেক রকমের পদ। ইমতিয়াজ গরজ করে এন্টালি বাজার থেকে 2টি পাতলুন আর 2খানা কুর্তা কিনে দিল হাজুকে, তারপর নিয়ে গেল হোটেলে। কয়েকদিনের মধ্যেই সে কাজ দারুণ পছন্দ হয়ে গেল হাজুর। বড় সুন্দর চাকরি, দৌড়াদৌড়ি নেই, গায়ে খাটো নেই, ওপরওয়ালার বকাঝকা নেই, বিড়ি বাঁধার চেয়ে অনেক সহজ। হোটেল ইন্টারন্যাশনালের একতলায় ধপধপে সাদা রঙের পুরুষ পেচ্ছাপখানার মধ্যে সে দেয়াল ঘেঁষে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। বাবুরা দরজা ঠেলে ঢুকলে সে সেলাম ঠোকে। অবশ্য সে সেলাম দিল কি না দিল তা কোনো বাবু দেখেই না। সে বাবুদের পেচ্ছাপের ছড়ছড় শব্দ শোনে, বিভিন্ন বাবুর পেচ্ছাপের বিভিন্ন রকম শব্দ, গন্ধও আলাদা। তারপর বাবুরা যদি বেসিনে এসে হাত ধোয় তাহলে সে সাবান তোয়ালে এগিয়ে দেবে। অনেক বাবুই ওসব নেয় না, এমনকি পেচ্ছাপ করার পর হাতে পানি পর্যন্ত না ছুঁয়ে হুড়মুড় করে বেরিয়ে যায়। এটা গোসলখানা নয়, শুধুই পেচ্ছাপখানা। পেচ্ছাপের মতো একটা সামান্য ব্যাপারের জন্য যে মানুষ এত সুন্দর ঘর বানাতে পারে তা কি এমন সব জানতা সৈফুল্লাহ পর্যন্ত জানে? দেয়াল থেকে যেন চোখ পিছলে যায়। আর কত বড় আয়না! যখন আর কিচ্ছু দেখার থাকে না তখন হাজু আয়নায় নিজেকে দেখে। দুপুর থেকে রাত 11টা পর্যন্ত ডিউটি, মাঝে 2বার তার 8 ঘন্টার জন্য ছুটি, বাকি সময় ঠায় দাঁড়িয়ে থাকা। তাতে কোনো কষ্ট নেই, হাজুর কোনো বিকার নেই। এতদিনে এমন একটা জায়গায় সে আশ্রয় পেয়েছে যেখানে সারাদিনে তাকে বকবার কেউ নেই। বাবুরা কেউ তার সঙ্গে কথা বলে না, অনেকে তাকে দেখতেই পায় না, আবার কেউ কেউ যাওয়ার সময় খুচরো 20-25 পয়সা দিয়ে যায় এমনি এমনি।
দিনের বেলায় যেমন ভিড় থাকে না, সন্ধ্যের পর থেকে বাবুরা আসতে শুরু করে। একতলায় দুখানা বাররুম। যত রাত বাড়ে আর যতই সেখানে রং তামাশা বেশি জমে, ততই হাজুর সাদা ঘরখানায় ঘন ঘন দরজা খোলে। সারাবি যে আগে দু চারজন দেখেনি হাজু তা নয়, তাদের গাজীপুরের হাটে তাড়ি বিক্রি হয়, সে কোনোদিন যায়নি বটে, তবে চেনাশোনা লোকেদের সেই তাড়ি খেয়ে হল্লা করতে দেখেছে। কিন্তু এখানকার সরাবিরা একেবারে অন্য কিসিমের। হল্লা নেই, ঝগড়া নেই, মারামারি নেই। হ্যাঁ, অনেক বাবুর সে পা টলতে দেখেছে বটে, অনেকে দেয়ালের সঙ্গে কথা বলে, কেউ কেউ হিসির পর আর প্যান্টুলের বোতামের জায়গা বন্ধ করতে পারে না, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলে। দু একজন বমি করে, দু একজন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখখানাই যেন চিনতে পারে না। হাজু দেওয়াল ঘেঁষে মূর্তির মতো দাঁড়িয়ে থেকে এক দৃষ্টে সব দেখে। কোনো বাবু বমি করলেও সে সাহায্যের জন্য এগিয়ে যায় না। ইমতিয়াজ তাকে পই পই করে বলে দিয়েছে, কেউ কিছু জিজ্ঞেস না করলে হাজু কোনো কথা বলবে না, কেউ না ডাকলে সে কাছে যাবে না। দুপুরবেলা থাকে শুধু ন্যাপথালিনের গন্ধ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই গন্ধটা বদলায়। একদিন রাতে প্রায় 9:45টার সময় দুজন ছোকরা বাবু ঢুকলো সেই বাথরুমে। চোখ লাল, মাথার চুল উস্কো খুস্কো, বেশ টলটলে অবস্থা। হাজু এর মধ্যে অনেক নিয়মিত বাবুর মুখ চিনে গেছে, এই দুজনকে সে প্রথম দেখল। নতুন মুখ দেখলেই সে আরো গভীর মনোযোগ দিয়ে সেদিকে দেখে, তাদের কথাবার্তা শোনে। অবশ্য বাবুদের বেশিরভাগের কথাবার্তাই সে বুঝতে পারে না। ছোকরা বাবু দুজন কবি। এত বড় হোটেলে কবিদের যাতায়াত বিশেষ নেই, তবে কখনো কখনো কোনো কোনো ধনী ভক্ত তাদের নিয়ে আসে এখানে। এক কবি দেয়ালের দিকে তাকিয়ে খুব কাতর গলায় বলল, এটা আমি সহ্য করতে পারি না, যতবার দেখি রাগে আমার গা জ্বলে যায়। অন্য কবি দেয়ালকে জিজ্ঞেস করলো, কোনটা? ওই মেয়েটার সঙ্গে বেঁটে লোকটা তো, বকবক করে কানের পোকা খুশিয়ে দিয়েছে, এরপর আমি ওকে মারবো। প্রথম কবি বলল, তা নয়, এই যে পেচ্ছাপখানার অ্যাটেন্ডেন্ট। কোনো মানে হয় পেচ্ছাপখানার মধ্যে সারাক্ষণ একটা লোককে দাঁড় করিয়ে রাখা? ব্রিটিশ লেগাসি, ইংরেজদের কায়দায় কুৎসিততম অনুকরণ। খোদ ইংল্যান্ডে এখনো এরকম আছে? কলোনিগুলোতে গিয়েই তো ওরা এইসব নোংরামো করত। এই দেশটা তো এখন মারোয়াড়িদের কলোনি। দুই কবি বেসিনে এলো হাত ধুতে। একজন চোখে মুখে জল ছেটাতে লাগলো, অন্যজন এক দৃষ্টে আয়নায় দেখতে লাগলো নিজেকে। সাবান আর তোয়ালে হাতে পাথরের মতন মুখ করে দাঁড়িয়ে আছে হাজু। একজন কবি হঠাৎ তার দিকে ফিরে তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলো, ঘর কাহা, মুল্লুক কাহা হ্যায়? ফুটোয় বাঁধা গরুর মতো চোখ করে দাঁড়িয়ে রইল হাজু। অতর্কিত প্রশ্নের সে উত্তর খুঁজে পাচ্ছে না। মাতালদের একরকম জেদ থাকে, যেন এই লোকটার দেশ কোথায় তা না জানতে পারলে পরবর্তী ব্যক্তি বিস্বাদ হয়ে যাবে। তাই সেই কবিটি হাজুর থুতনি ধরে আবার কড়া গলায় জিজ্ঞেস করলো, উত্তর দিচ্ছ না কেন? বাড়ি কোথায় তোমার? হাজু ঈষৎ কেঁপে গিয়ে বলল, গাজীপুর সাহেব। কোন জেলায়? মেদিনীপুর। নাম কি? হাজু। হাজু? হাজু আবার কারোর নাম হয় নাকি? তোমার মা তোমায় কি নাম ধরে ডাকতো তা জানতে চাইছি না, ভালো নাম কি? জন্মের পর থেকে সবাই তাকে হাজু বলেই ডাকছে, তবে তার আরেকটা নাম আছে বটে, কিন্তু বহুদিন তার ব্যবহার নেই। সে বলল, সাজান সাহেব। কবিটি বিরক্তভাবে বলল, পিকুলিয়ার ম্যান উইথ আ পিকুলিয়ার নেম। সাজান কারো নাম শুনেছিস আগে? হিন্দু না মুসলমান? হাজু আরেকবার কেঁপে উঠে মিনমিনে গলায় বলল, আমরা মুসলমান। দ্বিতীয় কবিটি এবার অট্টহাস্য করে উঠল, তারপর বলল, বুঝলি না, শাহজাহান। তা বাবা, সম্রাট শাহজাহান তোমার এই পেচ্ছাপখানায় কে বন্দি করে রাখলো? আগ্রা ফোর্টের কি হলো? প্রথম কবিটি তার কাঁধে চাপড় মেরে বলল, চল চল, ডিসগাস্টিং, আমরা এসব সিস্টেম এখনো মেনে নিচ্ছি, ম্যানেজারকে গিয়ে এখনো লাথি মারতে পারছি না। 5 পেক খাবার পরে এসব কথা তোর মনে পড়ে? কাল সকালে তো আবার ফুস। ম্যানেজারকে লাথি মারলে কি হবে? আমাদেরই আর ঢুকতে দেবে না এখানে। তবু একদিন ম্যানেজারের পেছনে লাথি মারবো ঠিক। দরজার কাছে গিয়ে দ্বিতীয় কবিটি
ঈষৎ টলে গিয়ে জড়ানো গলায় বলল, বন্দেগি সম্রাট, একসময় তুমি সারে হিন্দুস্তানকে মালিক থা, এখন থাকো এই পেচ্ছাপখানায় বন্দি হয়ে, কিংবা এটাই তোমার তাজমহল। গুড নাইট। দুই বাবুর এইসব কথায় একটুও রেখাপাত হলো না হাজুর মনে। প্রায় কিছুই সে বোঝেনি। এইসব সরাবি বাবুদের খেয়ালের কথা। বাবুরা যে তাকে মারধর করেনি, মাথা ফাটিয়ে দেয়নি, এই যথেষ্ট। কিন্তু এর জের মিটল না। একটু পরেই আরেকজন বাঙালি বাবু ঢুকলো। একটা জায়গা বেছে নিয়ে প্যান্টের সামনেটা খুলতে খুলতে পাশ ফিরে জিজ্ঞেস করলো, হ্যাঁ বাবা, তোমার নাম নাকি শাহজাহান? বাররুমে কবিদ্বয় নাকি এই নাম নিয়ে খুব দাপাদাপি করেছে। শেষ পর্যন্ত তারা এমনই বেসামাল হয়ে যায় যে তাদের বার করে দিতে হয়। কিন্তু সেই থেকে অনেকেই এই পেচ্ছাপখানার অকিঞ্চিতকর মানুষটির নাম জেনে গেছে। এরপর থেকে কোনো বাবু তার নাম ধরে ডেকে বলে, শাহজাহান, তোয়ালে দে। তার নামের এই পদোন্নতিতে হাজুর অবশ্য কোনো পরিবর্তন হয় না। অনেক সময় বাবুরা ওই নামে ডাকলে সে ঠিক বুঝতেও পারে না। বাবুদের উচ্চারণ অন্যরকম। তাছাড়া কয়েক পাত্র পেটে পড়লে বাবুদের জীবও বদলে যায়। হাজুর অবশ্য সবচেয়ে ভালো লাগে দুপুরের দিকটা। শনি রবি ছাড়া অন্যদিন দুপুর 3টে থেকে 6টার মধ্যে একজন দুজন বাবুও আসে কিনা সন্দেহ। ইচ্ছে করলে সে এই সময় একটু বাইরে যেতেও পারে, কিন্তু হাজু যায় না। সে স্থির হয়ে দাঁড়িয়ে চকচকে দেয়াল দেখে। এমন সুন্দর দৃশ্য তার কাছে আর নেই। একদিন দুপুরে সে দেখল সেই দেওয়াল দিয়ে নেমে আসছে পিঁপড়ের সারি। অনেকখানি লম্বা, সব লাল পিঁপড়ে। তারা অতি শৃঙ্খলাবদ্ধ, কেউ লাইন ভাঙে না। কেন পিঁপড়েগুলো বাথরুমের দেওয়াল দিয়ে আসছে, কোথায় তারা যেতে চায়, তা হাজু বোঝবার চেষ্টাও করল না। দেওয়ালের সাদা টালির ওপর সেই লাল পিঁপড়ের রেখা বড় সুন্দর দেখাচ্ছে। হাজু মুক্ত হয়ে চেয়ে রইল সেদিকে। হঠাৎ হাজুর মনে পড়ল এ ক্লাসের সঙ্গে আসবার সময় সুলেমানপুরের কাছে সেই মিছিলটার কথা। খালধার দিয়ে এসে সাঁকো পার হচ্ছিল। সেই মিছিলটাও এরকমই দেখতে ছিল না? খাল থেকে খানিকটা পানি দিয়ে হাজু দেওয়ালে একটা রেখা আঁকল। এই হলো সেই খালটা, আর এই হলো সাঁকো। এই পিচ্ছিল দেয়ালে পানি ধরে না, তাই হাজু মোটা করে দাগ দিতে লাগলো। পিঁপড়ের সারি এসে থেমে গেল সেই জলের রেখাটার কাছে। সামনের দিকে কয়েকটি পিঁপড়ে দাঁড়িয়ে গেল দুপাশে। একটা দুটো আবার দৌড়ে ফিরে যেতে লাগলো পিছন দিকে, যেন কোনো পরামর্শ করতে যাচ্ছে। হাজু দারুণ অবাক। পিঁপড়ের মিছিল সাঁকোর উপর দিয়ে খাল পার হবে না? বাহ, বেশ মজা তো। সে ফিসফিস করে বলতে লাগলো, সেই ভালো বাপজানেরা, কি দরকার ওদিক পানে যাবার? শুধু শুধু দাঙ্গা কাজিয়া করে কি লাভ? এদিকেও তো কত জায়গা রয়েছে। আর একটু মোটা করে জলের দাগ দিতেই পিঁপড়ের মিছিলটা পাশ ফিরল। তারা ধরলো অন্য পথ। হাজু জীবনে যেন এত আনন্দ পায়নি। এরা তার কথা শুনেছে, এরা তাকে মানে। দেওয়ালে নানা রকম জলের রেখা টানতে টানতে সে বলতে লাগলো, এইদিকে, এইদিকে। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প শাহজাহান ও তার নিজস্ব বাহিনী। গল্প ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার করে দেবেন, সে অনুরোধ তো রইলই। সমালোচনা বা এমনি আলোচনা করতে চাইলে খোলাই রইল মন্তব্যের বাক্স, ফেসবুকের পাতা। নিয়মিত চ্যানেলের আপডেট পেতে চাইলে রয়েছে সাবস্ক্রিপশনের ঘন্টাটি, যদিও এখনো অবশ্য বাজিয়ে না ফেলে থাকেন। এসব চলুক চলুক, গল্প, আড্ডা, আদান প্রদান। ভালো থাকুন, ভাবনায় চেতনায় থাকুন, সংগ্রামে থাকুন। দেখা হচ্ছে শিগগিরই। আজ আসি।